ওকে, তাহলে আমরা স্ট্রাকচার অফ অ্যাটম পড়ছিলাম। সেই স্ট্রাকচার অফ অ্যাটমের ভেতরে ঢুকছিলাম। অ্যাটমের ভেতরে চার্জ পার্টিকেলস আছে, সেখান থেকে ক্যাথোড রেস থেকে নেগেটিভলি চার্জ পার্টিকেল ক্যাথোড রেস, সেটা জানলাম। তারপরে ইলেকট্রন আসলো, ইলেকট্রনের পরে যদি ইলেকট্রন থাকে তাহলে প্রোটনও থাকতে হবে, সিন্স অ্যাটমস আর নিউট্রাল। প্রোটন ডিসকভারির জন্য প্রথমে অ্যানোড রেস আসলো। অ্যানোড রেসের পর আমরা আরও অ্যানোড রেস যে পজিটিভ চার্জ পার্টিকেল সেটা আমরা জানলাম। প্লাস আরও জানলাম যে 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 হাইড্রোজেন পরমাণু নিয়ে, হাইড্রোজেন অ্যাটম নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, তো হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বের করে দেওয়া হয়, তো যেটা শুধুমাত্র পড়ে থাকছে সেটাকেই কী বলা হচ্ছে, একটা প্রোটন বলা হচ্ছে। তো অলরেডি আমরা ইলেকট্রন অ্যান্ড প্রোটন সম্পর্কে জেনে গেছি। নিউট্রন বলে একটা আরেকটা পার্টিকেল আছে, কিন্তু সেটাকে আমি ইনকমপ্লিট ছেড়ে দিয়েছি। আমি কয়েকটা আগে মডেল পড়াবো, তারপরে আমি ওটাতে যাব। ঠিক আছে, তো এবার আমরা স্ট্রাকচারের ভেতরে ঢুকছি। স্ট্রাকচার মানে কি, এই যে যেরকম আমি বলছি যে একটা সেল, হিউম্যান সেল বলো, প্ল্যান্ট সেল বলো, ওটা তো মাইক্রোস্কোপ যখন ডিসকভার হলো, আবিষ্কার করার পর ওই মাইক্রোস্কোপ দিয়ে দেখতে দেখতে আমরা জানতে পারলাম যে সেলের ভেতরে কি আছে, সেলের ভেতরে কি আছে। কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু তুমি কোনো অ্যাটমের ভেতরে তুমি দেখতে পাবা না যে কি আছে। তো অ্যাটমের ভেতরের যে স্ট্রাকচারটা আছে, অ্যাটমের ভেতরে যে স্ট্রাকচার, সেটা কিন্তু একটা কাল্পনিক স্ট্রাকচার। এবং সেই কাল্পনিক স্ট্রাকচারটা বিভিন্ন সায়েন্টিস্টরা তাদের কল্পনা দিয়ে, তাদের এক্সপেরিমেন্ট দিয়ে, তাদের গবেষণার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন পড়াশোনার মধ্যে দিয়ে ধীরে 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 সেটা একটা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে, একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছে। এবং সেটা অবশ্যই মিনিংফুল হবে। সেই জন্যই দেখবা এই স্ট্রাকচার অফ অ্যাটম পড়ার সময় প্রথমে যে সায়েন্টিস্ট হয়তো একটা স্ট্রাকচার দিল, কিছুদিন পর না সেটা ফেল প্রুফ হলো, যে না এটা তো ঠিক হলো না। তারপর আরেকজন দিল, সেটাও ফেল প্রুফ হচ্ছে। তারপর আরেকজন দিল, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে সেটা একটু ঠিক প্রুফ হলো, কিছু মডিফাই করতে হলো। তো যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখেই নিতে পারতাম, যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেটা তো আর প্রুফ করার দরকার হতো না। তো চলো এই সমস্ত স্ট্রাকচার অফ অ্যাটম পড়ার কেসে যেটা ফার্স্ট মডেল আমরা পড়বো, অ্যাটমিক মডেল অফ অ্যাটম, সেটা হচ্ছে থমসনস মডেল অফ অ্যান অ্যাটম। থমসনস মডেল অফ অ্যান অ্যাটম। আমি পড়ার আগে আমি একটু বলে দিই, থমসন তিনি যে মডেলটার কথা বলেছিলেন তার গবেষণার মাধ্যমে, সেটা তিনি বলেছিলেন যে যে তিনি বলেছিলেন যে একটা না ইয়ে হয়, কি বলে, অ্যাটম কেমন দেখতে হয়, একটা অ্যাটম, তিনি বলেছিলেন যে একটা অ্যাটম হয় বুঝলে একটা তরমুজের মতো। একটা অ্যাটম কি হয়, তরমুজের মতো। এবার তরমুজের যদি তুমি ছোকলাগুলো ছেড়ে দাও, তো তরমুজের যে লাল লাল যে পোর্শনটা থাকছে, হ্যাঁ, লাল যে পোর্শনটা থাকছে তরমুজের, সেই পুরো পোর্শনটা ইয়ে থাকে, সেটা হচ্ছে যে লাল পোর্শন, যেটা যেটা সারফেস যেটাকে বলছে, সেটা হচ্ছে পজিটিভ। সেটা কি আছে তোমার, এই যে পুরো ইয়ে জুড়ে এটা পজিটিভ চার্জ। আর তার মাঝে যেরকম তরমুজের বিচিগুলো থাকে, তরমুজের যে বিচিগুলো থাকে, সেই বিচিগুলো হয়ে আছে নেগেটিভ বা ইলেকট্রন। সেই বিচিগুলো কি অবস্থায় আছে, নেগেটিভ বা ইলেকট্রন এভাবে ছড়া আছে। তো এই থমসনের এই মডেলটাকে ওয়াটারমেলন হচ্ছে মডেলও বলা হয়। কেন ওয়াটারমেলন মডেল বলা হয়, কারণ তিনি সেটা ওয়াটারমেলনের সাথে কম্পেয়ার করে বলেছিলেন যে একটা অ্যাটমের ভেতরে অ্যাটমটা দেখতে কেমন হবে, তরমুজের মতো হবে, যার সারফেসটা জুড়ে পজিটিভ থাকবে, পজিটিভ গোটা সারফেসে ছড়িয়ে আসে, আর নেগেটিভটা কোথাও কোথাও মাঝখানে মাঝখানে একটা দুটো জায়গায় আসে। যে বিচির মতো তিনি এটা বলেছিলেন। অথবা তার এই মডেলটাকে ওয়াটারমেলন মডেল তো বলা হয়, প্লাস এটাকে প্লাম পুডিংও বলে। যেরকম হচ্ছে যে ক্রিসমাস বা বিভিন্নতে দেখবা কেক দেওয়া হয়, ফ্রুট কেক। তো ফ্রুট কেকের দেখবে একদম ফ্রুট কেক থাকে, আর ফ্রুট কেকের মধ্যে মাঝে মাঝে কাজু কিশমিশ এরকম করে ইয়ে থাকে, তো প্লাম পুডিংও বলা হয়। মানে তিনি বলছেন যে ফ্রুট কেকের গোটা বডিটা যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে ওর ভেতরে যে কাজু কিশমিশ যে জিনিসগুলো থাকে, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইলেকট্রন বলা হয়। তো এটা তুমি বুঝলা। তো এইবার এটাকে আরও একটু ভালো করে ইলাবোরেটলি পড়ি, লাইন বাই লাইন। বইয়ের মধ্যে কি লেখা আছে দেখা যাক। তো দেখো, এখানে বলেছে দেখো, অ্যান অ্যাটম মে বি রিগার্ডেড অ্যাজ এ পজিটিভলি চার্জ স্ফিয়ার, যেটা তরমুজের মতো বললাম, ইন হুইচ প্রোটনস আর প্রেজেন্ট। হ্যাঁ, দ্য নেগেটিভলি চার্জ মানে যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের মধ্যে কি আছে, প্রোটনসগুলো প্রেজেন্টলি আছে। দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস মে বি রিগার্ডেড অ্যাজ স্টাডেড অর এমবেডেড ইন দিস স্ফিয়ার।
এই যে ছবিটা দেখো, এটা যদি গোটাটা হয়, গোটাটার মধ্যে পজিটিভ চার্জ আছে, আর মাঝখানে স্টাডেড খোঁচা খোঁচা ঢুকে আছে তোমার কি নেগেটিভ চার্জ। দ্য পজিটিভলি চার্জ ডিউ টু প্রোটনস অ্যান্ড নেগেটিভ চার্জ ডিউ টু ইলেকট্রনস ব্যালেন্স ইচ আদার। As a result, an atom as a whole is electrically neutral or it has no net charge. কেন নো নেট চার্জ না? কেননা এর মধ্যে যে চার্জটা ছড়িয়ে আছে থ্রু আউট দিস স্ফিয়ার, আর মাঝে মাঝে যে বিচিগুলো যেটাকে বলছে যে নেগেটিভ চার্জ, এরা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, সেই জন্য নিউট্রাল থাকছে। দিস মডেল ক্যান বি কম্পেয়ার্ড উইথ এ ওয়াটারমেলন ইন হুইচ সিডস আর এমবেডেড, অর এ পাডিং, প্লাম পাডিং যেটাকে বলা হয়, ড্রাই ফ্রুটস যে কন্টেইনিং কি কারেন্টস, সেটা কেকের মতো তুমি বলতে পারো। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে থমসনের প্রথম যে মডেলটা সেটা কে দিয়েছিলেন? তো প্রথম অ্যান্সার হবে থমসন দিয়েছিলেন। থমসনের মডেলটা কার সাথে তুলনা করা যায়? তো ওয়াটারমেলনও মনে রাখতে হবে, প্লাম পুডিংও তোমাকে মনে রাখতে হবে। কিন্তু এই মডেলটা কিছুদিন পরে ফেল হয়ে যায়। কেন ফেল হয়ে যায়? আরে কোনো একটা জিনিস ফেল কখন হবে? মানে যখন তোমার যে সমস্ত জিজ্ঞাসা থাকবে, তোমার যে কোয়ারিজ থাকবে, সেই মডেল দিয়ে যদি সবগুলো কোয়ারিজ ক্লিয়ার হয়ে যায়, তার মানে তোর মডেলটা ঠিক আছে। কিন্তু সবগুলো যদি কোয়ারিজ ক্লিয়ার না হয়, কিছু যদি কনফিউশন তৈরি হয়ে যায়, তাহলে পরে তো সেই মডেলটা ঠিক না বলে আমরা তখন আরও ভেতরে ঢোকার চেষ্টা করবো, আরও অন্য কিছু ভাবার চেষ্টা করবো যে কী করে কি ঠিক হবে। তো এই থমসন মডেলেরও একটা লিমিটেশন ছিল। কি লিমিটেশন ছিল? যে থমসনস মডেলস অফ অ্যাটম ওয়াজ আনএবল টু এক্সপ্লেন হাউ পজিটিভলি চার্জ পার্টিকেল আর শিল্ডেড ফ্রম দ্য নেগেটিভলি চার্জ পার্টিকেলস, হ্যাঁ, উইদাউট গেটিং নিউট্রালাইজড। উনি মানে ওনার যে মডেলটা ছিল, উনি তো বলেছিলেন কি স্ফেয়ারের যে তরমুজের বডিটা, স্ফেয়ারের চারিদিকটা কি আছে, গোটা ইয়ে অনুযায়ী পজিটিভ আছে, মাঝখানে কোথাও কোথাও নিউট্রাল আছে, খুবই ভালো কথা। কিন্তু আবার লাস্টে এবার বলেও দিলেন যে পজিটিভ নেগেটিভ সমান থাকবে, ওরা নিউট্রাল থাকবে। কিন্তু যদি পজিটিভ আর নেগেটিভ যদি সমানই থাকে, তাহলে ওর সারফেসে পজিটিভটা কি করে থেকে যাচ্ছে? কেন পজিটিভ আর নেগেটিভ তো একে অপরকে তো ডিসচার্জ করে দেবে, একে অপরকে তো ক্যান্সেল করে দেবে। যদি ক্যান্সেলই করে দেয়, তাহলে ওর গোটা ইয়ে অনুযায়ী কী করে থাকছে? তো সেইটা না তিনি ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারেননি। সেই জন্য সেটাকে ইয়ে করার জন্য তারই স্টুডেন্ট রাদারফোর্ড এবার আরও ফার্দার এক্সপেরিমেন্ট, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে দেখছিলেন, এবং তারপরে এই মডেলটার আবার নতুন একটা মডেল আমাদের সামনে আসবে। ঠিক আছে, নতুন একটা মডেল আমাদের সামনে আসবে। তো নতুন একটা মডেল আসবে। তো এই নতুন মডেলটা আনার জন্য যিনি মানে সবাই এক্সপ্লেন করছে অনেকেই, তার মধ্যে রাদারফোর্ড। এই যে আমি একটা পিকচার আগে তোমাকে একটু দেখাচ্ছি, পিকচারটা বোঝাচ্ছি, তারপরে তোমাকে আমি বলবো। ঠিক আছে, এই পিকচারটা তোমাদের জেরক্স করা আছে, পেনটা কোথায়? পিকচারটা তোমাদের আছে। তো পিকচারটার ওপরে একটা হেডিং দিয়ে দাও, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। মানে মডেল আবিষ্কার করার রাস্তাতে আফটার দ্য মডেল অফ থমসন, ওয়াটারমেলন যে মডেল আমরা যেটাকে বললাম, তো সেটা যখন ঠিকমতো এক্সপ্লেন করতে মানে পারলো না, যে কীভাবে ওই পজিটিভ পার্টিকেলগুলো শিল্ডেড হয়ে আছে নেগেটিভলি চার্জ থাকা সত্ত্বেও, হ্যাঁ, যেখানে ওটা তো নিউট্রালাইজ হয়ে যাওয়ার কথা, তো সেটা যখন পারলেন না, তখন তারই স্টুডেন্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলেন। তো এক্সপেরিমেন্টে কি, এই যে দেখো এখানে একটা বক্সের মতো দেখছো, এটা সোর্স অফ আলফা পার্টিকেল। তোমাকে আগে চেনাই যে আলফা পার্টিকেল কি, আমি লাইন বাই লাইন পড়াবো। আলফা পার্টিকেল কি? আলফা পার্টিকেল হচ্ছে এমন একটা পার্টিকেল যে পার্টিকেলটা একটা পজিটিভ, হ্যাঁ, একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটা পার্টিকেলস, পজিটিভ চার্জ হিলিয়াম পার্টিকেল। অ্যান্ড তুমি এটা জেনেছো, একটা জিনিস ভালো করে প্রথমেই বলে দিই, আমি পজিটিভ চার্জ হিলিয়াম পার্টিকেল বলেছি। তো 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 পজিটিভ মানে কি? প্রোটন যেটা থাকবে সেটা। তো সবচেয়ে স্মলে মানে কম মাস আলা যে প্রোটন, সেটা হচ্ছে হাইড্রোজেনের। আর বাকিগুলো কি হচ্ছে, হাইড্রোজেনের মাসের যে প্রোটনের যে মাস আছে তার মাল্টিপল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হিলিয়াম। তো হিলিয়ামের যে দেখা গেছে যে হিলিয়ামের যে প্রোটন যে চার্জ পার্টিকেল যেটা আছে, সেটা কিন্তু
4 টাইমস বেশি তোমার ভারী হাইড্রোজেনের থেকে। হ্যাঁ, তো এটা একটা বক্স আছে, মনে করো এটা একটা বোম ভাবতে, একটা বন্দুক ভাবতে পারো, এখানে বোমা বারুদ ঢোকা আছে, এখান থেকে গুলি মারবে, ঠাই 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 করে এখান থেকে গুলি মারবে, এদিকে মারবে। কার মধ্যে মারবে? এখানে না একটা এরকম একটা রিংয়ের মতো তৈরি করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা একটা স্ক্রিন আর কি, তুমি ভাবতে পারো এটা একটা কি জিঙ্ক স্ক্রিন দেওয়া আছে এখানে। হ্যাঁ, স্ক্রিন দেওয়া আছে। আর এই যে মাঝের একটা পাতির মতো দেখছো, এটা হচ্ছে গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল, থিন গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল মানে হ্যাঁ সোনা দিয়ে বানানো, একদম খুবই পাতলা, মানে যতটা পাতলা করা যায়। সোনা দিয়েই কেন? কেন সোনারই হচ্ছে, সোনার মেলিয়াবিলিটি পাওয়ার খুব বেশি, মানে সোনাকে পিটিয়ে অন্য অন্য মেটাল বা অন্য অন্য মলিকুলের কাছে সেটা খুব কম হয় বা হয় না। সোনার হচ্ছে মেলিয়াবিলিটি পাওয়ার বেশি, সোনাকে পিটিয়ে সবচেয়ে বেশি পাতলা তুমি করতে পারবা। সবচেয়ে বেশি পাতলা করার কারণটাই কি? সবচেয়ে বেশি পাতলা করার কারণ হচ্ছে, তাহলে এই যে আলফা পার্টিকেলটা যখন থেকে বেরোবে না, আলফা রেটা, সেটা গিয়ে আমরা চাইবো যেন যতটা সম্ভব একটা অ্যাটমে যেন গিয়ে ধাক্কা খায়। যদি তুমি এখানে অন্য কিছু নয়, তাহলে ওখানে এত মোটা একটা পরত থাকবে, এতগুলো অ্যাটম থাকবে, তো ওটা এমনিই বেরোবে না। তো 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 আমি এটা বোঝাচ্ছিলাম যে এখান থেকে কি হবে, এখান থেকে আলো বেরোবে, রে ফর্মে আলফা রে বেরিয়ে ধাক্কা খেতে পারে, নাও খেতে পারে। এটা হচ্ছে মডেলটা। এটা কি হলো? এটা আসলো এই কারণে, কেননা হচ্ছে জে জে থমসন বলেছিলেন যে একটা অ্যাটমটা হচ্ছে স্ফিয়ার শেপের হবে, আর এর গোটা যে বাউন্ডারিটা সেটা পজিটিভ চার্জ নিয়ে থাকবে। এবার আলফা পার্টিকেল তো পজিটিভ চার্জ, তুমি মনে করো হাতের মধ্যে কতগুলো পজিটিভ চার্জ পার্টিকেল নিয়ে তুমি যদি এর দিকে এইভাবে ছুঁড়ে ফেলো, এদিকে যদি ছুঁড়ে মারো, তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু থমসন, এই পুরাটা বাউন্ডারি বা পুরাটা সারফেসে তোমার পজিটিভ আছে, এই পজিটিভের সাথে যদি পজিটিভ ধাক্কা খায়, তাহলে এটা কি হয়ে যাবে? ছিটকে চলে যাবে। তো তিনি সেটাই ছিটকে চলে যাবে, তো তিনি সেটাই দেখতে চাচ্ছিলেন। সেটাই দেখার জন্য তিনি কি করলেন, যে একটা সেটাই দেখার জন্য তিনি কি করলেন, এখানে একটা পাতি রাখা হলো, গোল্ড ফয়েল। এখান থেকে আলফা রে পার্টিকেলটা এখান থেকে খুবই স্পিডে মারা হলো। যেই স্পিডে এখান থেকে ছাড়া হলো, তো হিসাব অনুযায়ী কি ছিল, এটা পজিটিভ পার্টিকেল, এটাও হচ্ছে একটা অ্যাটম, তাহলে এখানে কি হবে? এটার পজিটিভ থাকবে সারফেস, তাহলে হিসাব অনুযায়ী এখানে ধাক্কা খেয়ে পুরোটাই তো রিফ্লেক্ট হয়ে আসা উচিত। দেখা যাচ্ছে রিফ্লেকশন তো দূরের কথা, 99% এই যে আলফা যে পার্টিকেলগুলো ছিল, সেটা এটাকে ভেদ করে এর ভেতর দিয়ে এখানে বেরিয়ে চলে আসছে, যেটা এই জিঙ্ক স্ক্রিন ছিল, স্ক্রিনে ধাক্কা খেয়ে লাইট প্রডিউস করছে, যে স্ক্রিনে ধাক্কা খাচ্ছে। তার মধ্যে 99%, হ্যাঁ কিছু কিছু এরকম হয়েছিল যে যদি ধরো এরকম হয়, মনে করো এই আলফা পার্টিকেল এখানে ধরো গোল্ড এরিয়াটা আছে, কিছু কিছু এরকম ছিল যে এর পাশ দিয়ে গিয়ে এরকম করে বেঁকে গেছে। কিছু কিছু 99% একে ভেদ করে ভেতর দিয়ে চলে গেছে, কিছু কিছু এর পাশ দিয়ে চলে গেছে। আর খুবই কম বলতে কতগুলো, 12,000 যদি পার্টিকেল যায়, তাহলে 12,000-এর মধ্যে একটা পার্টিকেল এর মধ্যে ধাক্কা খেয়ে আবার একই পথে উল্টা পথে চলে এসেছে। ঠিক আছে, একই পথে উল্টা পথে চলে এসেছে। তাহলে এবার বলো, অ্যাকর্ডিং টু থমসন, যদি ওই স্ফিয়ারটা পুরোপুরি যদি তোমার হতো, পজিটিভলি চার্জ দ্বারা থাকতো ইয়েতে, তাহলে তো আর ছিটকে আসতো না, তো ফুটো হবে। তাহলে এখান থেকেই একটা কনক্লুশনে আসা যাচ্ছে যে থমসন মহাশয় যে মডেলটা দিয়েছেন তার মধ্যে কিছু গাফিলতি আছে। তো প্রোটন বা পজিটিভ চার্জ সেটা স্ফিয়ারের সারফেসের মধ্যে নেই। তো সেটাই এখন কি বলছে, তার জন্য এবার রাদারফোর্ডের মডেল আসে। তো রাদারফোর্ড এইটা যে 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 মডেলটা দেবে, কিন্তু রাদারফোর্ডের এই আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট ছিল, এই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দিয়ে রাদারফোর্ড এটা প্রুফ করতে পেরেছিলেন যে অ্যাটমের যে সারফেস দিয়ে যে জড়িয়ে আছে, যেটা জে থমসন বলেছিলেন, তো সেটা না, সারফেসের মধ্যে পজিটিভ চার্জ নেই। তো কোথায় আছে সেটা এখন আমরা এখানে পড়ব আরও ইন ডিটেলসে। তো এখানে কি বলেছে দেখো, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ডিসকভারি অফ নিউক্লিয়াস। এটাই এখানে দেখিয়েছে, দেখো যে অনেকগুলো উড়ে যাচ্ছে, ভেদ করে দেখো বেশির সবই ভেদ করে চলে, একটা রিফ্লেক্ট হয়েছে, আর একটা হয়তো 12,000-এর মধ্যে একটা পার্টিকেল আবার একই পথে ফেরত চলেছে। তো দেখি এখানে কি লেখা আছে, ইন 1911
রাদারফোর্ড কি বলছে দেখো, ইন 1911 রাদারফোর্ড পারফর্মড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হুইচ লেড টু দ্য ডাউনফল অফ থমসন মডেল। থমসন মডেলের ডাউনফল শুরু হলো কিসের জন্য? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। এটাও পরীক্ষার জন্য বুঝতে হবে, জানতে হবে যে কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে যে থমসনের মডেলটা ভুল প্রমাণিত হতে শুরু করলো। দ্য এক্সপেরিমেন্ট ইনভলভ দ্য বোম্বার্ডমেন্ট অফ এ থিন শিট অফ হেভি মেটাল। বোম্বার্ডমেন্ট অফ এ থিন শিট অফ হেভি মেটাল মানে এই যে এটা হচ্ছে এখান থেকে বোম্বার্ডমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, বোম্বার্ডমেন্ট করা হচ্ছে কোথায়? একটা থিন শিট অফ হেভি মেটালে এখান থেকে করা আছে। বোম্বার্ডমেন্ট of a thin sheet of heavy metal like gold by alpha particles. Alpha particles are positively charged helium nucleus. Helium nuclei carries a mass of 4u. Mass of 4u মানে 4 টাইমস, এটার মানে হচ্ছে হাইড্রোজেনের যে প্রোটনের মাস তার থেকে 4 টাইমস বেশি ভারী। এই পয়েন্টটাকে একটু মনে রাখবো। এই পয়েন্টটার উপরে বেস করে হচ্ছে রাদারফোর্ড আরও একটা কনক্লুশনে আসবে, সেটা আমি বলছি একটু পরে। সার্কুলার ফ্লোরোসেন্ট স্ক্রিন কোটেড উইথ জিঙ্ক সালফাইড। এই যে সার্কুলার কি, এই দেখো, A circular fluorescent screen coated with zinc sulfide was placed around, এখানে একদম ক্লোজ করে দিয়েছে যেন এর থেকে যে ডিফ্লেকশনটা হবে সেটা যেন ভালোভাবে দেখা বা বোঝা যায়। Whenever an alpha particle struck the screen, a teeny flash of light was produced at that point. এই সেই জন্য এখানে একটা ফ্লোরেসেন্ট স্ক্রিন নিয়েছে, যে ফ্লোরেসেন্ট স্ক্রিনকে একটু আলোর পড়লে যেন একটু চকমক করতে শুরু করে, যেন বোঝা যায় যে এখানে আসছে কি আসছে না। তো রাদারফোর্ড কি ডিসকভার করলো এই এক্সপেরিমেন্ট? রাদারফোর্ড অবজার্ভ দ্যাট করলো মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল, নিয়ারলি 99%, পাস থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড। বলছে বেশিরভাগই দেখা যাচ্ছে, যে দেখো ভেদ করে চলে গেছে, অলমোস্ট 99%। সাম অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস। দেখো অল্প অ্যাঙ্গেলে, দেখো অল্প অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেল নিয়ে দেখো একটু অ্যাঙ্গেল নিয়ে বেঁকে গেছে, একটু অ্যাঙ্গেল নিয়ে, এই যে দেখো অল্প একটু অ্যাঙ্গেলে, দেখো এই ডিফ্লেকশনটা দেখো অল্প একটু অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এ দেখো অল্প একটু অ্যাঙ্গেলে বেঁকে গেছে। হ্যাঁ, আর ভেরি ফিউ আলফা পার্টিকেল, কত ফিউ? 1 in 12,000 were either deflected by very large angles or were actually reflected back along their path. একটা 12,000-এর মধ্যে একটা বিশাল অ্যাঙ্গেল নিয়ে ডিফ্লেক্ট হচ্ছে বা একই পথে আবার ফেরত চলে আসছে। তাহলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে রাদারফোর্ড কিছু কনক্লুশনে আসলো। হ্যাঁ, রাদারফোর্ড এক্সপ্লেইন হিজ অবজারভেশন অ্যাজ ফলোজ: সিন্স মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাস থ্রু দ্য ফয়েল আনডিফ্লেক্টেড, বেশিরভাগই আলফা পার্টিকেল কি কোনো ডিফ্লেকশন না হয় ওটা ভেদ করে চলে গেছে। তাহলে এখান থেকে এটা তিনি কনক্লুশনে আসলেন যে একটা অ্যাটমের না বেশিরভাগই জায়গা স্পেস মানে ফাঁকা জায়গা আছে, এমটি ফাঁকা জায়গা আছে। তাহলে এখানে কি সিন্স, দেখো ইট ইন্ডিকেটস দ্যাট দ্য মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যাটম ইজ এমটি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আলফা স্ক্যাটার্ড পার্টিকেল যে এক্সপেরিমেন্টের পর বা এরপরে আমরা রাদারফোর্ডের যে মডেল, রাদারফোর্ডের নিউক্লিয়াস মডেলের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? ফার্স্ট জানতে পারলাম যে অ্যাটমের ভেতরের বেশিরভাগই জায়গা কি ফাঁকা, হ্যাঁ, এমটি। ঠিক আছে। 2 নাম্বার, আলফা পার্টিকেলস বিং পজিটিভলি চার্জ অ্যান্ড হ্যাভিং কনসিডারেবল মাস। এবার বোঝো এর তো পজিটিভ চার্জ আছে, কনসিডারেবল মাস মানে বোঝাচ্ছে যে এর আগে পড়েছিলাম না 4 গুণ, বলেছিলাম না 4 গুণ, তো যথেষ্ট ভালো ভারী আছে। এবার আমাকে একটা কথা বলো, এর ভেতরে ওখানে আলফা পার্টিকেলগুলোকে এখানে চালানো হয়েছে, বেশিরভাগই ভেদ করে চলে গেছে। 12,000-এর মধ্যে একটা পার্টিকেল আবার ধাক্কা খেয়ে একই পথে চলে এসছে। আবার আমরা এটাও বলেছি যে আলফা পার্টিকেলটা নর্মালের থেকে 4 ইউনিট বেশি, 4 টাইমস বেশি। তাহলে ভাবো যে এত ভারী একটা পার্টিকেল, মোটামুটি ভারী একটা পার্টিকেল মাঝখানে ধাক্কা দিয়ে একে ধাক্কা দিচ্ছে, তো এরকমও তো হতে পারতো না। আচ্ছা দেখো, এটা দুটো পার্টিকেল আছে, একে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ ধাক্কা দিচ্ছে। ধাক্কা দাও, দুটা কেস হতে পারে। ওইখানে বলা হয়েছে ধাক্কা খেয়ে আবার এদিকে চলে এসছে। কেন এটা হতে পারতো না? ধাক্কা দেওয়ার পর ওইদিকে চলে গেল, হতে পারতো। কখন যেত? তো যদি
কখন যেত? যদি এটা বেশি হালকা ফুলকা হতো তাহলে যেত। কিন্তু এই কেসে কি হয়ে গেছে যে এটা এখানে ধাক্কা খেয়ে আবার উল্টা এই পথেই চলে এসেছে। তার মানে বুঝতে হবে যে এইখানে যার সাথে ধাক্কা খেয়েছে এরও ভাই ভালোই ভারী ভরকম কি আছে, মাস আছে। ভালোই ভারী ভরকম কি মাস আছে। হ্যাঁ, তাহলে এইখানটায় তাহলে সেকেন্ড পয়েন্টে কি বলেছে, আলফা পার্টিকলস being positively charged and having considerable mass could be deflected only by some heavy positively charged center। তার মানে সব জায়গায় তো ধাক্কা খেয়ে আসছে না, 12,000-এর মধ্যে একটা, তার মানে বেশিরভাগ জায়গায় কি আছে, কি বললো প্রথমে, ছোট করে দিই, বেশিরভাগ জায়গায় ওই নিউক্লিয়াসের কি আছে, এমটি স্পেসেস আছে। বেশিরভাগ জায়গায় কি আছে, এমটি স্পেসেস আছে। আর মাঝখানের একটা জায়গায়, মাঝখানের একটা জায়গাতে ওটা ধাক্কা খেয়ে আবার ওই একই পথে ফেরত চলে এসেছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আলফা পার্টিকেলটা যে একই পথে ধাক্কা খেয়ে ফেরত চলে এসছে, তাহলে মাঝে যে সেন্টারটা আছে না, ওখানে এই যে জায়গাটা ধাক্কা খেয়েছে সেটা খুবই কম একটা ছোট্ট জায়গার মধ্যে আছে, খুবই কম একটা ছোট্ট জায়গার মধ্যে আছে। এই যে কম ছোট্ট জায়গার মধ্যে আছে, তো বলা হলো এটাকে নাম দেওয়া হলো এবার নিউক্লিয়াস। এটাকে কি নাম দেওয়া হচ্ছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস নাম দেওয়া হলো, মানে এই গোটা জায়গাটা স্পেস, ফাঁকা জায়গা আছে বেশিরভাগ, আর মাঝখানে একটা জায়গা আছে খুবই ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। কত ছোট, তুমি ভাবতে পারো যে যে ঘরে তুমি বসে আছো সেই ঘরের মধ্যে তুমি যদি একটা লবণের দানা রাখো, যতটা ছোট হবে ততটা নিউক্লিয়াস। মানে ঘরটা যদি অ্যাটম হয়, তার মধ্যে লবণের দানা যতটুকু হবে ততটা হচ্ছে শেপের যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে তোমার কি, নিউক্লিয়াস। কথা বোঝা যাচ্ছে? ওইটুকু জায়গার মধ্যেই সব পজিটিভ চার্জ পার্টিকেল আছে। মানে বোঝা যাচ্ছে যে প্রোটনগুলো একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে। যে জায়গাটায় কেন্দ্রীভূত হয়ে আছে সেই জায়গাটায় নিউক্লিয়াস বলা হচ্ছে। হ্যাঁ, তখনও পর্যন্ত নিউট্রন ডিসকভার হয়নি। তো তখনও পর্যন্ত এটাই বলা হচ্ছিল যে মাঝে ছোট্ট একটা জায়গায় নিউক্লিয়াস আছে যার মধ্যে সমস্ত প্রোটনগুলো আছে, পজিটিভ চার্জ আছে। আর তাহলে স্যার ইলেকট্রনগুলো কোথায় আছে? ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিটালে, বিভিন্ন অরবিট আকারে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, বিভিন্ন কক্ষপথে এরকম করে কি ঘুরছে। ঠিক আছে, তো তো রাদারফোর্ড তার মডেলটা ধারণা এভাবে দিলেন, এবং রাদারফোর্ডের মডেলটাকে সোলার সিস্টেমের সাথেও কম্পেয়ার করা হয়। সোলার যেরকম ওরটা ছিল ওয়াটারমেলন, প্লাম পুডিং, তো সোলার সিস্টেম মানে মাঝখানে ধরো সান আছে আর তার চারিদিকে তোমার কি করছে, বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। তো সেটাই দেখি এখানটা একটু লাইন বাই লাইন পড়ে নিই, এখানে কি লেখা আছে একটু দেখি আমরা। Alpha particles being positively charged and having considerable mass could be deflected only by some heavy positively charged center. The small angle of deflection of alpha particles indicated the presence of a heavy positive center in the atom. Rutherford named this positive center as nucleus. তাহলে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে রাদারফোর্ডের মডেল থেকে আমরা কি কি জানতে পারি। রাদারফোর্ডের মডেল থেকে আমরা জানতে পারি যে একটা অ্যাটমের বেশিরভাগ স্পেস কি আছে, এমটি আছে। আরও জানতে পারছি যে পজিটিভ চার্জ যেটা সেন্টারে আছে সেটা হচ্ছে খুবই একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। সেটা বলছে নিউক্লিয়াস। দেখি তো আর কি বলেছেন। আর বলেছেন আলফা পার্টিকলস হুইচ মেক হেড অন কলিশন উইথ হেভি পজিটিভ সেন্টার আর ডিফ্লেক্টেড থ্রু এ লার্জ অ্যাঙ্গেলস। মানে যে পার্টিকেলটা ওই সেন্টারে একদম ধাক্কাকে একটা লার্জ অ্যাঙ্গেল বা ওই একই পথে চলে এসছে, সিন্স দ্য নাম্বার অফ সাচ আলফা পার্টিকেল ইজ ভেরি স্মল, দাস দ্য স্পেস অকুপাইড বাই দ্য হেভি পজিটিভ সেন্টার মাস্ট বি ভেরি স্মল। যেটা আমি বললাম যে 12,000-এর মধ্যে যখন একটা মাত্র ধাক্কা খেয়ে ফিরছে, তার মানে ওই পজিটিভলি চার্জ যে জায়গাটা ওটা খুবই ছোট্ট একটা জায়গা। কতটা ছোট আমি বললাম না, একটা ঘরের মধ্যে একটা লবণের দানার সাইজ যেরকম সেরকম। ঠিক আছে, তাহলে মেইন ফিচার্স অফ রাদারফোর্ড নিউক্লিয়াস মডেল কি কি দেখা যাচ্ছে, অ্যান অ্যাটম কনসিস্ট অফ টু পার্টস। তাহলে এখান থেকে আসলো যে অ্যাটমের দুটা পার্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে অ্যান্ড এক্সট্রা নিউক্লিয়ার পোর্শন, মানে ওই যেটা এমটি স্পেস। যেখানে আমি এঁকেও একটু দেখাচ্ছি, এখানে ছোট্ট করে এঁকেও দেখাচ্ছি। তাহলে এখানে কি বলছে, অ্যাটমের দুটো পার্ট থাকছে, অ্যাটমের দুটো পার্ট থাকছে। একটা তো থাকছে তোমার হচ্ছে নিউক্লিয়াস সেন্টারে, আর মাঝের এই জায়গাটা নিউক্লিয়ার পোর্শন মানে হচ্ছে স্পেস যেটা, হ্যাঁ এক্সট্রা। হ্যাঁ, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন দ্য
সেন্টারে যেটা থাকে সেটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সান, অ্যান্ড অ্যাটম ইজ সারাউন্ডেড বাই এক্সট্রা নিউক্লিয়ার পোর্শন। অ্যাটমটাকে আরও এক্সট্রা নিউক্লিয়ার পোর্শনও আছে। দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল। এই নিয়ে অনেক কথা বলেছি, আর বলছি না। অলমোস্ট দ্য এন্টায়ার মাস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস। মানে এই গোটা অ্যাটমটার যে মাস সেটা পুরোটাই ধরে নয় এর মধ্যেই আছে, পুরো ভারটা এর মধ্যেই আছে। ওটা তো এর কাছে হালকা ফুলকা ব্যাপার। দ্য পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস আর কালেক্টিভলি কল নিউক্লিয়ন। সেটাও পরীক্ষা আছে, নিউক্লিয়ন। এর মাঝখানে যে নিউক্লিয়াসের মাঝখানে যে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা জানি, বা তোমরা জেনে নাও, প্রোটন আর নিউট্রন দুটো থাকে। এই প্রোটন আর প্লাস নিউট্রন দুটোকে একসাথে কি বলা হয়, নিউক্লিয়নস বলা হয়। অল দ্য ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য এক্সট্রা নিউক্লিয়ার স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এইবার এই নিউক্লিয়ার ইলেকট্রনগুলো এর এক্সট্রা নিউক্লিয়াসে এরকম করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, দাস ইলেকট্রনস প্রেজেন্ট, এখানে থাকবে ইলেকট্রন কেমন থাকবে, ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য এক্সট্রা নিউক্লিয়ার পোর্শন, মানে এই ফাঁকা জায়গাগুলোতে, আর নট স্টেশনারি, ওরা চুপচাপ বসে থাকে না। দিজ আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যাট এ হাই স্পিড ফলোয়িং এ সার্কুলার পাথ, একটা সার্কুলার পথে এভাবে ঘুরতে থাকে। দাস রাদারফোর্ডস মডেল ইজ কম্পারেবল টু solar system in which the electrons revolve around the nucleus as the planets revolve around the sun। যেভাবে সান ওই প্ল্যানেটের চারিদিকে, সান থাকে মাঝখানে আর তার সানের চারিদিকে বিভিন্ন প্ল্যানেটগুলো প্রদক্ষিণ করে ঘোরে, ঠিক একইভাবে মাঝখানে থাকছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকছে ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন আর নিউট্রন, আর নিউট্রন আর প্রোটনকে একসাথে নিউক্লিয়নস বলা হচ্ছে। আর সেই নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলার পাথে কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, এখানে আরও একটা জিনিস, রেডিয়াস অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের রেডিয়াস কত, 10⁻⁻10 মিটার, এটাও পরীক্ষাতে এসেছে। সাইজ অফ অ্যান রেডিয়াস কত, 10⁻10 মিটার, এতটা ছোট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই আমরা আপাতত দুটো মডেল সম্পর্কে জানলাম। একটা হচ্ছে জে থমসন মডেল। জে থমসন মডেলটাকে আমরা কম্পেয়ার করছিলাম ওয়াটারমেলন মডেলের সাথে, যেখানে বলা হয়েছিল যে ওয়াটারমেলনের যে সারফেস থাকে, স্ফেয়ার শেপ, তো সারফেসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, ছড়িয়ে থাকে, আর হচ্ছে থ্রু আউট দ্য সারফেস, আর ইলেকট্রনগুলোর বিচির মতো মাঝে মাঝে থাকে। হ্যাঁ, কিন্তু সেটা ভুল প্রমাণ হলো রাদারফোর্ডের আলফা স্ক্যাটার এক্সপেরিমেন্ট দিয়ে জানতে পারলো। তারপরে রাদারফোর্ড তার মডেল দিল। রাদারফোর্ডের মডেলটা কেমন হলো, এই যে এরকম, যে নিউক্লিয়াস থাকবে, মডেল থাকবে এরকম, যার মাঝখানে থাকবে নিউক্লিয়াস, আর এখানে এক্সট্রা নিউক্লিয়ার স্পেস থাকবে, যেখানে হচ্ছে কি ঘুরে বেড়াবে, ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে। আর যেহেতু আলফা স্ক্যাটার এক্সপেরিমেন্টে দেখেছিল যে 12,000-এর মধ্যে একটা ধাক্কা খেয়ে আসছে, তো এর মাঝের যে নিউক্লিয়াস সেটা খুবই ছোট্ট জায়গার মধ্যে, আর গোটা নিউক্লিয়াসের যা মাস তার অলমোস্ট পুরোটাই ধরতে পারো, বেশিরভাগটাই কার মধ্যে আছে, নিউক্লিয়াসের মাসের সাথেই, নিউক্লিয়াসের মধ্যেই আছে। এটাই আমরা পড়লাম দুটো মডেল। এর পরবর্তী মডেল আবার আসবো আমরা।